জয় হিন্দ। তো আজকে আমরা ডিসকাস করব জিডিপি সম্পর্কে। জিডিপি মানে আমরা সবাই মোটামুটি জানি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, কিন্তু এই জিডিপির সাথে সাথে আমাদের আরো কিছু জিনিসপত্র জানা দরকার যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে এনডিপি, মানে হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। সাথে রয়েছে তোমার জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো এই যে এনডিপি, জিএনপি, এনএনপি এইগুলো সম্পর্কে আমরা সাধারণত শুনতে পাই না সচরাচর। যখনই আমরা আমাদের দেশের আর্থিক ব্যাপার স্যাপার নিয়ে যেখানে ডিসকাস করি না কেন, সবারই মুখে আমাদের একটাই কথা থাকে, জিডিপি জিডিপি। যে কোনো নিউজ চ্যানেল খুলে দাও, একটাই কথা, জিডিপি। ভারতের জিডিপি এত, এত জিডিপি ছিল, এত জিডিপি বেড়ে গেছে, এত জিডিপি কমবে, এত জিডিপি ফিউচার টার্গেট। ঠিক আছে, কোনো জায়গায় তুমি ডিসকাস করতে শুনবে না কিন্তু এনডিপি, জিএনপি বা এনএনপি, কিন্তু এগুলোই কিন্তু বেশি ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, তো চলো আমরা আজকে সবগুলোই আমরা ডিটেলসে ডিসকাস করে দেখি। তো প্রথমে যদি দেখি জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর এনডিপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে গ্রস আর নেট দুটোই কিন্তু ডোমেস্টিক প্রোডাক্ট। এদিকে হচ্ছে তোমার জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এদিকে হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। দুটোতেই কিন্তু ন্যাশনাল প্রোডাক্ট কমন রয়েছে, ডিফারেন্স হচ্ছে গ্রস আর নেট। এখানেও দেখো ডোমেস্টিক প্রোডাক্ট কমন, ডিফারেন্স হচ্ছে গ্রস আর নেট। তাহলে আমরা এক এক করে দেখে নিই। প্রথমে আমরা দেখে নেবো গ্রস আর নেটের মধ্যে পার্থক্য কি, তারপরে আমরা দেখব ডোমেস্টিক প্রোডাক্ট আর ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে পার্থক্য কি। তাহলেই আমরা কিন্তু এই চারটে যে টার্ম দেখলাম, জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি, চারটে সম্পর্কে আমাদের ক্লিয়ারিটি চলে আসবে। ঠিক আছে, তো চলো এক এক করে আমরা দেখে নিই। তো প্রথমে আমরা দেখে নিই গ্রস আর নেটের মধ্যে পার্থক্য কি, বা কি জিনিস দুটো। ঠিক আছে, তো চলো পার্থক্য বোঝার আগে একটু আমরা ছোটবেলায় ফিরে যাই। ছোটবেলায় মনে আছে, ছোটবেলায় আমরা যে কোনো জিনিসই, যে কোনো কোল্ড ড্রিঙ্কসই খাবো না কেন, ছোটবেলায় একটা জিনিসই আমরা জানতাম, কি? থামস আপ। তো যাই হোক, ধরো এটা একটা থামস আপের বোতল। ঠিক আছে, তুমি গিয়েছো একটা কাপ নিয়ে চলে গিয়েছো, যাই হোক, যেই তোমাকে থামস আপ ঢেলে দিচ্ছে, থামস আপ ঢেলে দিল এখানে, আর ঢালার সাথে সাথে দেখতে পাচ্ছ একদম পুরো একদম ভর্তি হয়ে গেল। তুমি খুশি হয়ে গেল, আমাকে এক গ্লাস থামস আপ দিয়েছে, খাবো। ও বাবা, কিছুক্ষণ রাখলে, রাখার পর দেখবে পুরো আস্তে 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 কমে এইটুকু হয়ে গেল। দেখেছো তো, এরকম এক্সপিরিয়েন্স সবারই আছে। তো এই প্রথমে যেটা ঢালা হয়েছে তোমার দেখে মনে হলো অনেকটা, তারপরে কি হলো, আস্তে 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 কমে গেল। কমাগুলো কি অ্যাকচুয়ালি কি কমে গেল, এগুলো ছিল অ্যাকচুয়ালি এয়ার বাবলস। এয়ার বাবলস গুলো যখনই তো উড়ে গেল, অ্যাকচুয়াল যে থামস আপ বা কোল্ড ড্রিঙ্ক যেটা, সেটা কিন্তু এইটুকু। কিন্তু তোমার প্রথমে দেখে কি মনে হলো, এতখানি। তো এই যে প্রথমে যেটা ছিল, এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি গ্রস, আর যেটুকু পড়ে থাকলো তোমার অ্যাকচুয়াল যেটা পড়ে থাকলো সেটাকে বলা হবে নেট। বোঝা গেল? তো গ্রস আর নেট মানে এটুকুই পার্থক্য। গ্রস আর নেট মানে কিন্তু সাধারণ চলতি ভাষায় দুটো মানেই হচ্ছে মোট বা যোগফলকে বোঝায়, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য এটাই যে তোমার অ্যাকচুয়াল যেটা ভ্যালু সেটা হচ্ছে নেট, কিছু বাদ চলে যাওয়ার পর। আর এই যে যেটা বাদ গেল, এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। ইকোনমিক্সের ভাষায় কি বলা হয়, ডেপ্রিসিয়েশন। ইকোনমিক্সের ভাষায় এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। বোঝা গেল? তাহলে গ্রস থেকে তোমার ডেপ্রিসিয়েশন বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় নেট। চলো আরো একটা এক্সাম্পল নিই। ধরো তুমি সকাল 7টায় পড়তে বসেছো, ঠিক আছে, খুব ভালো কথা, পড়াশোনা চলছে, 7টার সময় পড়তে বসেছো। পড়তে পড়তে কিছুক্ষণ বাদে দেখবে তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ আলো, টাং করে নোটিফিকেশন চলে আসলো। নোটিফিকেশন খুললে দেখলে কোনো বন্ধু একটা খুব সুন্দর একটা ফেসবুকের লিঙ্ক পাঠিয়েছে। চলে গেলে ফেসবুকের লিঙ্ক খুললে, খোলার পর সেখান থেকে খানিকক্ষণ ভিডিও ভিডিও দেখে নিলে। ভিডিও দেখা দেখতে তুমি ইউটিউবে ঢুকে গেলে, ইউটিউবে খানিকক্ষণ গান ফান শুনে আবার পড়াশোনা শুরু করলে। তো সেখানে তোমার দেখা গেল 30 মিনিট চলে গেল। ঠিক আছে, আবার পড়ছো 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 পড়তে পড়তে এবার দেখলে তোমার ফেসবুকে তোমার কোনো একটা বন্ধু মেসেজ করেছে, তার সঙ্গে খানিকক্ষণ কথা বলে নিলে, সেখানে তোমার গেল 15 মিনিট। এই করে করে দেখতে পেলে খুব কষ্ট মষ্ট করে 9টা বেজে গেছে। উঠে বললে 2 ঘন্টা, কতক্ষণ পড়লে তুমি, 2 ঘন্টা পড়া হয়ে গেল, তাই তো? অ্যাকচুয়াল পড়াশোনা কতক্ষণ করেছো তুমি? এদিকে 30 মিনিট তো তুমি শুধুমাত্র এই ভিডিও দেখাতে কাজে লাগিয়েছো, 15 মিনিট বন্ধুর সাথে চ্যাট করতে কাজে লাগিয়েছো, তাহলে কতক্ষণ গেল? 45 মিনিট তো এমনিতেই বাদ চলে গেল। পড়াশোনা কতটুকু হলো? 1 ঘন্টা 15 মিনিট। তাহলে এই যে তোমার 2 ঘন্টা তুমি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তুমি পড়াশোনা করেছো, এটাই হচ্ছে তোমার নেট, তোমার গ্রস পড়াশোনা।
আর তোমার অ্যাকচুয়াল পড়াশোনা কত হয়েছে, এই যে 45 মিনিটটা বাদ দাও ডেপ্রিসিয়েশন, এটাই হচ্ছে তোমার নেট। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে গ্রস আর নেটের মধ্যে পার্থক্য বোঝা গেল। ওকে, এবার আমরা দেখিনি যে ইকোনমিক্সের জিডিপি ক্যালকুলেট করার সময় এই গ্রস আর নেট কেন হয়। হ্যাঁ, এখানে এই ডেপ্রিসিয়েশনটা কি, আমরা দেখলাম পড়াশোনার ক্ষেত্রে যে সমস্ত ডিস্ট্রাকশন গুলো আসছিল সেগুলো আমরা ডেপ্রিসিয়েশন ভাবলাম, কোল্ড ড্রিঙ্কসের যখন যে বাবলস গুলো চলে আসলো সেগুলোকে আমরা ডেপ্রিসিয়েশন ভাবলাম, কিন্তু ইকোনমিক্সে যখন আমরা জিডিপি ক্যালকুলেট করব তখন এই ডেপ্রিসিয়েশনটা কি সেটা আমরা দেখব। ঠিক আছে, তো সেটা দেখার আগে প্রথমে আমাদের জানা দরকার যে এই যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি, এটা অ্যাকচুয়ালি কি, কিভাবে ক্যালকুলেট করা হয়। তো জিডিপি মানে হচ্ছে গ্রস মানে হচ্ছে তোমার টোটাল, ডোমেস্টিক প্রোডাক্ট কি, ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে তোমার ঘরোয়া উৎপাদন, মানে কি এই হচ্ছে আমাদের ধরো ভারতবর্ষ রয়েছে, ভারতের মধ্যে ভারতের ভিতরে যা কিছু উৎপাদন হচ্ছে এটাকে বলা হয় ডোমেস্টিক প্রোডাক্ট। দেখো তোমরা দুটো জিনিসের কোনো যে কোনো যেমন ফ্লাইটে যদি কেউ টিকিট কেটে থাকো তাহলে দেখতে পাবে যে বলে যে ডোমেস্টিক ফ্লাইট আর ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো ডোমেস্টিক ফ্লাইট মানে কি হচ্ছে কি, তুমি ভারতের মধ্যেই যে কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছ, যে কোনো একটা এয়ারপোর্ট থেকে আরেকটা এয়ারপোর্টে যাচ্ছ, যে ট্রাভেলটা সেটাকে বলা হয় ডোমেস্টিক। কিন্তু আরেকটা হয় কি ইন্টারন্যাশনাল, মানে ভারতের বাইরেও তুমি বেরোতে পারো, তখন ইন্টারন্যাশনাল। তো ডোমেস্টিক ফ্লাইটে যখন তুমি যাবে তখন দেখবে তোমার পাসপোর্ট লাগে না, কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাভেল যখন করবে তখন কিন্তু তোমার পাসপোর্ট ম্যান্ডেটরি। বোঝা গেল? তো ভারতের উৎপাদিত টোটাল যে পরিমাণ তোমার উৎপাদিত হয়, মানে ধরো ধান উৎপাদন হয়েছে, ঠিক আছে, বা ধরো না গম, এই গম থেকে প্রথমে কি হবে, ময়দা তৈরি হবে, তারপর সেই ময়দা থেকে কি তৈরি হবে, তোমার ব্রেড তৈরি হবে, তাই তো, ব্রেড তৈরি হবে, এই ব্রেড কি হচ্ছে তোমার বাজারে বিক্রি হচ্ছে। তো এটাও একটা তোমার হচ্ছে তোমার প্রোডাক্ট, ইকোনমিক্সের ভাষা এটাকে বলে একটা প্রোডাক্ট। ঠিক আছে, সেম ওয়েতে ধরো তোমার ইয়ে রয়েছে তোমার লোহার আকরিক রয়েছে, তো প্রথমে তোমার খনি থেকে লোহা তোলা হলো, লোহা তৈরি সেখান থেকে তোমার বড় বড় ধরো তোমার কি বলবো ইস্পাতের পাত তৈরি করা হলো, এবং সেখান থেকে আলটিমেটলি ফাইনালি তোমার একটা দেখা গেল তোমার গাড়ি তৈরি হচ্ছে। তাহলে এটা কি, এটাও একটা প্রোডাক্ট। তো এইরকম ভাবে যত তোমার কিছু তোমার প্রোডাক্ট তৈরি হয় ভারতের মধ্যে, সেগুলোর যে অন্তিম মূল্য, ঠিক আছে, জিডিপি মানে আমরা কি বললাম, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো যত রকম তোমার এই প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে সেগুলোর যে অন্তিম মূল্য, মানে ধরো গমের 1 কিলো গমের দাম ধরো কথার কথা বলছি 50 টাকা, ঠিক আছে, তো এই মূল্যটাকে আমরা ধরবো না। বা ধরো সেখান থেকে যে আটা তৈরি হলো, ধরো দেখা গেলো সেখান থেকে 900 গ্রাম আটা তৈরি হয়েছে, সেটার দাম দেখা গেলো হয়তো 70 টাকা, সেটার দামও আমরা ধরবো না। এখান থেকে দেখা গেলো ব্রেড তৈরি হলো, এবং ধরো এই যে পার বেডে ধরো যদি 10 টাকা করে পিস হয়, সেখান থেকে ধরো আমরা ধরলাম যে 10টা ব্রেড তৈরি হয়েছে, তাহলে কত হচ্ছে 100 টাকা। এই যে মূল্যটা এটাকে বলে অন্তিম মূল্য, আর এই অন্তিম মূল্যটাই আমাদের জিডিপিতে কাজে আসে। জিডিপি যখন ক্যালকুলেট করবো সেখানে কাজে আসবে না আমার এই যে তোমার গমের যে দাম ছিল সেটা কাজে আসবে না, তোমার যেখান থেকে আটা তৈরি হচ্ছে সেটা আসবে, অন্তিম যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, যে কোনো জিনিসেরই যে অন্তিম প্রোডাক্ট তৈরি হবে সেটাই তোমার জিডিপিতে কাজে আসে। মানে এইগুলোর ভ্যালুগুলো আমরা যোগ করব। ধরো ঠিক সেরকম ভাবে এখান থেকে তোমার মাটির নিচে থেকে তোমার লোহা তোলা হয়েছে, সেখান থেকে তোমার ইস্পাত বানানো হয়েছে, এবং সেখান থেকে গাড়ি তৈরি হয়েছে, গাড়িটার দাম দেখা গেল হচ্ছে 10 লাখ টাকা, ঠিক আছে। তো এর এই যে মূল্যটা, এই মূল্যটা কি করবো আমরা যোগ করবো। তো টোটাল ভারতবর্ষে এরকম তো প্রচুর কিছু হতে পারে, হ্যাঁ, কয়লা থেকে আমরা জিনিসপত্র পেতে পারি, পেট্রোলিয়াম যা জিনিসপত্র পেতে পারি, বিভিন্ন কি যা কিছু তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, তুমি চারিদিকে যেখানে তাকাবে তুমি ঘরের মধ্যে যা কিছু জিনিসপত্র তুমি দেখতে পাচ্ছ, সেই সমস্ত জিনিসপত্রগুলো কোনো একটা বছরে যে উৎপন্ন হচ্ছে সেটা টোটাল ভ্যালু যোগ করব। এখানে দেখার কথা হচ্ছে 100 প্লাস 10 আরো যা কিছু থাকছে সেগুলো ভ্যালু যোগ করব, এবং তার সাথে সাথে আমরা সার্ভিস গুলোকেও যোগ করব। সার্ভিস কি কি, যেমন ধরো তোমার আমাদের জিও কোম্পানি রয়েছে, তাই তো, জিও কোম্পানি কি সার্ভিস দিচ্ছে, মোবাইলের সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, মাসে মাসে আমরা রিচার্জ করে দেখা গেল 200 টাকা বা 250 টাকা রিচার্জ করছি, তো এটা কি, এটা হচ্ছে একটা সার্ভিস। তো এই যে তোমার টোটাল যত ইউজার ইউজ করছে, কনজিউম করছে, যত টাকা রিচার্জ করছে, এই টোটাল যে ভ্যালু হবে সেটাও কি আমরা জিডিপিতে ক্যালকুলেট করব। শুধুমাত্র মোবাইল সার্ভিস বলে নয়, বিভিন্ন ধরনের ধরো বিভিন্ন রকম পার্লার রয়েছে, সেলুন রয়েছে, সেই সমস্ত গুলো থেকেও যা যা তোমার সার্ভিসের টাকা যত যত টাকা তোমার
ইনকাম হচ্ছে, সেগুলোকে আমরা টোটাল যোগ করব এবং সেগুলোই আমাদের হবে তোমার জিডিপি। বোঝা গেল? তাহলে আমরা জিডিপির যদি ডেফিনেশন দেখি তাহলে হচ্ছে কি, ভারতবর্ষের মধ্যে এক বছরে উৎপাদিত সমস্ত গুডস, এগুলোকে বলা হয় গুডস, জিনিসপত্র, গুডসের এবং সার্ভিসেসের অন্তিম যে ভ্যালু সেটাকেই বলা হয় জিডিপি। বোঝা গেল? তাহলে মেন জিনিসপত্র জিডিপির জন্য কি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এক বছর উৎপাদন হতে হবে। কত? এক বছর। কারেন্ট ইয়ারে যখনই আমরা জিডিপি ক্যালকুলেট করবো তখন সেই বছরে যে পরিমাণ তোমার জিনিসপত্র উৎপাদন হয়েছে সেগুলোকেই নেবো। ধরো 2024, ঠিক আছে, 2023 সালে কিছু উৎপাদিত হয়েছিল, সেই জিনিসটা কিন্তু ধরো 2023 সালে বিক্রি হয়নি, 2024 সালে বিক্রি হচ্ছে, তাহলে কিন্তু আমরা এই নয় যে ওই 2024 সালে বিক্রি হচ্ছে বলে কিন্তু আমরা 2023 সালের যে জিনিসটা তার ভ্যালুটাকেও যোগ করবো না, কখনো না। 2024 সালেই যে পরিমাণ জিনিসপত্র উৎপাদিত হয়েছে সেই জিনিসপত্রগুলোর যে ভ্যালু রয়েছে সেগুলোকে আমরা নেব। বোঝা গেল? তাহলে ভারতের ভিতরে এক বছরে উৎপাদিত সমস্ত গুডস এবং সার্ভিসেসের অন্তিম মূল্যকেই বলবো আমরা জিডিপি। বোঝা গেল? ওকে, ফাইন। তাহলে এটাই হচ্ছে তোমার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে এবার কথা বলো, তাহলে এখান থেকে আমরা নেট ডোমেস্টিক প্রোডাক্ট বার করবো। সেটা বার করার জন্য আমাদেরকে যে সমস্ত ডেপ্রিসিয়েশন গুলো বা লস গুলো হয়ে থাকে সেগুলো বাদ দিতে। লস বা ডেপ্রিসিয়েশন কি? ধরো কোন একটা বাল্ব তৈরি করে ফিলিপস, ধরো বাল্ব তৈরি করছে, ঠিক আছে, বাল্ব তৈরি করেছে 100 পিস বাল্ব তৈরি করেছে, ঠিক আছে। বাল্বগুলো যখন ফ্যাক্টরি থেকে যখন দোকানে ডিস্ট্রিবিউট করছে, ডিস্ট্রিবিউট করার পর দেখা গেল 20টা বাল্ব ভেঙে গেছে, ব্রোকেন, ঠিক আছে। 5টা বাল্ব খারাপ, ডিফেক্ট রয়েছে। বিক্রি করেছে টোটাল তাহলে কয়টা বাল্ব? 25টা বাদ চলে গেল, কতগুলো হয়? 75। তাহলে দেখো এ কিন্তু উৎপাদন করেছে কতগুলো? 100টা। তাহলে এই যে উৎপাদন যতগুলো করেছিল, ধরো পার বাল্বের দাম ধরে নিই আমরা 5 টাকা করে ধরে নিচ্ছি, 5 টাকা। কত টাকা উৎপাদন করেছিল টোটাল? এত অন্তিম প্রোডাক্ট, তাহলে 500 টাকা। তাহলে অ্যাকচুয়ালি জিডিপি ক্যালকুলেট যখন করবো তাহলে আমরা কোনটা ধরবো? তখন এই যে 500 টাকাটা ধরবো। কিন্তু অ্যাকচুয়ালি যখন তোমার এটা বাদ দেওয়ার পর কত ভ্যালু এসছে? 75টা বাল্ব বিক্রি করছে, তাহলে 75 যদি ধরি আমরা, 5 টাকা করে যদি ধরতে, কত হচ্ছে? 5 5 25, 2 5 7 35, 37, 375 টাকা। তো এইটা অ্যাকচুয়ালি কি হবে? জিএনপি, সরি এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এটা কি ছিল? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা ছিল নেট ডোমেস্টিক প্রোডাক্ট। মাঝখানে যেটা তোমার এই যে খারাপ বাদ গেল, ভেঙে যাওয়া বাদ গেল, বা আরো অনেক কিছু যদি হতে পারে, সেগুলোকে আমরা বলবো ডেপ্রিসিয়েশন। কি বলবো? ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, সেগুলোকে আমরা বলবো ডেপ্রিসিয়েশন। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে যে ডেপ্রিসিয়েশন ভ্যালুটা বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকে সেটাকে আমরা বলবো নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে বোঝা গেল? এবার চলে আসি আমরা এনডিপি। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ডোমেস্টিক প্রোডাক্ট দেখলাম ধরো ন্যাশনাল প্রোডাক্ট। দেখো ন্যাশনাল প্রোডাক্ট কেন এসেছে ব্যাপারটা? ধরো এটা আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। তো ইন্ডিয়ার মধ্যে কারা কারা ব্যবসা করছে? ধরো কথা কথা বলছে, এখানে টাটা রয়েছে, জিও রয়েছে, স্যামসাং রয়েছে, আছে তো। তারপরে ধরো এখানে আর কি রয়েছে? বিদেশি কোম্পানি, হন্ডা রয়েছে, সবাই ব্যবসা করছে, তো সবাই কিছু না কিছু উৎপাদন করছে, ঠিক আছে। সেম ওয়েতে ভাবো ভারতের বাইরে, ধরো ইউকেতে তো আমাদের টাটার তো ইয়ে রয়েছে, জ্যাগুয়ার রয়েছে, জ্যাগুয়ার কোম্পানি টাটার।
ল্যান্ড রোভার রয়েছে। এই কোম্পানিগুলো কার? অ্যাকচুয়ালি টাটা, তাই তো। যেমন বিদেশি কোম্পানি স্যামসাং যেমন ভারতবর্ষে রয়েছে, ঠিক সেরকম ভারতীয় কোম্পানি তো ইউকেতে রয়েছে, কারেক্ট? বা ধরো এখানে ধরো দুবাই রয়েছে, এখানে দুবাইতে প্রচুর লোকজন, আমাদের ভারতীয় লোকজন তো সেখানে কাজ করছে, করে না? তো তারাও তো কিছু আর্নিং করছে এবং তারাও তো ভারতবর্ষে টাকা পাঠাচ্ছে। তো আমরা যখনই জিডিপি ক্যালকুলেট করলাম তখন দেখলাম কি ভারতের মধ্যে যত প্রোডাকশন হচ্ছে সেইগুলো, কিন্তু একটা কথা ভাবো, এই ভারতের মধ্যে তো এই যে টাকাগুলো, যে হন্ডা স্যামসাং, এরা কি থই না ভারতের ইকোনমিতে কাজে লাগবে? তাদের টাকাগুলো না, ভারত সরকার কি করবে? ভারত সরকার শুধুমাত্র তাদের ট্যাক্স নেবে, বাকি টাকাটা কোথায় চলে যাবে? বাকি টাকাটা তোমার যেখানকার কোম্পানি সেখানে চলে যাবে, তাই না? ঠিক সেরকম বিদেশে যে সমস্ত টাকা পয়সা, যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, টাকা রয়েছে, ইউকে কি করে? ইউকে গভর্নমেন্ট শুধুমাত্র ট্যাক্স নেবে, বাকি টাকাটা কোথায় চলে আসবে? ইন্ডিয়াতে চলে আসবে। এদিকেও যেমন দেখো দুবাইতে যে সমস্ত লোকগুলো রয়েছে, কি এই লোকগুলো কি করবে? এই লোকগুলো দুবাইয়ের খাবার খাবে, দুবাইয়ের অক্সিজেন নেবে, সবকিছু নেবে, টাকাটা কোথায় পাঠাবে? ভারতে পাঠাবে, তাই তো। সেগুলো কিন্তু ভারতের ইকোনমিতে কাজে লাগবে। তো জিডিপি যখন ক্যালকুলেট করছি তখন আমরা আমাদের ভারতীয়রাই বিদেশে যে পরিমাণ আর্নিং করছে সেগুলোকে আমরা ধরছি না, বা বিদেশিরা ভারত থেকে যে পরিমাণ টাকা নিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা বাদ দিচ্ছি না, বোঝা গেল? তো ভারতের মধ্যে যে প্রোডাকশন হচ্ছে টোটাল, সেটাকে আমরা জিডিপি বানাচ্ছি। তো এবার শুধুমাত্র ভারতীয়দের দ্বারা যেটুকু উৎপাদিত হচ্ছে সেগুলোকে ক্যালকুলেট করার জন্য হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল প্রোডাক্ট, ভারতীয় হয়ে কতটুকু রোজগার করছে। তো সেখানে কি করব? জিএনপি যখনই ক্যালকুলেট করব তখন আমরা টাটা জিওকে নেব, বিদেশে যে টাটার কোম্পানি আছে সেটা যোগ করব, বিদেশে যারা কাজ করছে তাদের টাকাটা যোগ করব, বোঝা গেল? সেগুলো আসবে আবার তোমার জিএনপি তে। আর এই যে এগুলো যে বিদেশি কোম্পানি যেগুলো ছিল সেগুলোকে আমরা বাদ দেব, বোঝা গেল? তো বিদেশিরা যখনই আমাদের ভারতে যখন এসছে, এদেরকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি ইম্পোর্ট। কি বলবো? ইম্পোর্ট। আমাদের ভারতীয়রা বিদেশে যে কাজ করতে গেছে এদেরকে আমরা টেকনিক্যাল ভাষায় বলবো এক্সপোর্ট, ঠিক আছে? তাহলে জিডিপি আর জিএনপির মধ্যে যদি আমরা রিলেশন তৈরি করি তাহলে কেমন হবে? তাহলে জিএনপি ইকুয়ালস টু বলতে পারি জিডিপি, এই যে জিডিপি টোটালটা কি দেব? বাদ দেবো কি তোমার ইম্পোর্ট যেটুকু হয়েছে, ইম্পোর্টটাকে বাদ দেবো, তাই তো। কারণ ইম্পোর্টের টাকাটা আমাদের আজ থাকবে না। ইম্পোর্ট মাইনাস প্লাস এক্সপোর্ট, বিদেশ থেকে যে পরিমাণ টাকাটা আমরা বিদেশে যে এক্সপোর্ট করেছি তাদেরকে, সেই সমস্ত গুলো কি তাদের টাকাগুলো তো আমাদের আসবে, তাই না? তো তাদের টাকাগুলো কি করবো? আমরা যোগ করে নেবো, বোঝা গেল? তাহলে জিডিপি আর জিএনপি আমরা যখন ক্যালকুলেশন করবো, যদি দেখা যায় যে যাদের তোমার এক্সপোর্ট যত বেশি করতে পারবো আমরা, আমাদের কিন্তু জিএনপি তত বাড়বে, বোঝা গেল? তো জিডিপি আর জিএনপির মধ্যে আমরা যদি দেখি, জিডিপির থেকেও বেশি ইম্পর্টেন্ট আমাদের ভারতীয় হিসাবে কতটুকু আমরা জিনিসপত্র তৈরি করেছি সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যদি জিডিপি থেকে কিন্তু যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। সেম ভাবে জিএনপি থেকে যদি তুমি ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দাও, তার যেটা পড়ে থাকবে সেটা কি পড়ে থাকবে? তোমার এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে আমরা কি কি জানলাম? জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ওখান থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিই, যেটা পড়ে থাকবে সেটাকে বলবো আমরা নেট ডোমেস্টিক প্রোডাক্ট। সেম ভাবে আমরা যদি শুধুমাত্র ভারতীয়দের দ্বারা যে পরিমাণ উৎপাদিত হচ্ছে সেটাকে আমরা যদি জানতে চাই, সেটাকে বলা হচ্ছে তোমার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর একটা আমরা জানবো যে সেখান থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে কি হবে? নেট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে? এইবার কথা হচ্ছে, তাহলে যখনই কোনো বিদেশি কোম্পানি আমাদের ভারতবর্ষে টাকা ইনভেস্ট করতে আসবে, তারা কোনটা দেখবে? জিডিপি দেখবে না তোমার জিএনপি দেখবে?
দেখো সবসময়তে জিডিপি দেখো, তার কারণ হচ্ছে বিদেশি কোম্পানি ভারতে টাকা ইনভেস্ট করবে, সেক্ষেত্রে কতটা ভারতীয়রা কতটুকু তোমার সেখানে জিনিসপত্র তৈরি করছে, সেটা দেখে তাদের লাভ কি, তারা দেখবে কি মার্কেটে ডিমান্ড কতটা। জিডিপি যত বেশি তার মানে হচ্ছে ডিমান্ড তত বেশি। দেখো ভারতবর্ষের মধ্যে যে জিডিপি বাড়ছে তার মানে কি ভারতীয়দের মধ্যে ডিমান্ড রয়েছে, জিনিসপত্র কেনার ক্ষমতা রয়েছে, তাই না? দুটো দেশের মধ্যে আমরা যদি দেখি, ইন্ডিয়া আর আমরা যদি দেখি, যদি ধরো তোমার অন্য কোনো দেশ যদি দেখি, ঠিক আছে, বাংলাদেশ বা পাকিস্তান যদি দেখি, তাহলে দেখবো কি ভারতের জিডিপি অনেক বেশি। তার কারণ কি ভারতীয়দের লোকের মধ্যে কেনার ক্ষমতা রয়েছে, তাই না? যেখানে কিনা অন্য দেশের, যে তোমার পাকিস্তান বা বাংলাদেশের মধ্যে ততটা ক্ষমতা নেই, বা শ্রীলঙ্কার মধ্যে ততটা ক্ষমতা নেই। তো বিদেশি কোম্পানিটা কি দেখবে, যে তারা যদি এখানে যদি ফ্যাক্টরি লাগায়, তাহলে এখানে যে প্রোডাকশন হবে সেই প্রোডাকশন কনজিউম করার মতো ক্ষমতা ভারতে বেশি রয়েছে। তো যখনই বিদেশি কোম্পানি কোথাও টাকা ইনভেস্ট করে, তখন তার জিডিপি কে দেখা হয়। আর ওই জন্যই আমরা আমাদের যখনই কোনো কিছু যখন মানে আমরা যখন ইকোনমি সার্ভে হয় বা যখন বাজেট তৈরি হয়, তখন জিডিপি যেটা সেটাকে বেশি বেশি করে আমাদের দেখানো হয় এবং সেটাকে ফোকাস করা হয়। বোঝা গেল? আজকে এই পর্যন্তই।